ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভি দুনিয়ার সবচেয়ে পুরনো, ঐতিহ্যবাহী আর প্রভাবশালী শাহী রক্তের ধারক ছিলেন তিনি। তার পূর্বপুরুষ বিগত ২৫০০ বছর ধরে সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। সেই বংশের শেষ সম্রাট ১৯৭৯ সালের ১৬ই জানুয়ারি বিপ্লবী দেশবাসীর কাছে পরাজিত হয়ে মিশরে পালিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইরানে ব্যাপক আকারে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়, যার মালিক ছিল ব্রিটিশ কোম্পানিগুলো। ঠিক এই সময়টিতে ইরানের জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। সেই মোহাম্মদ মোসাদ্দেক দেশের সব তেল জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়ে পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। তখন ব্রিটেনে উইনস্টন চার্চিল আর যুক্তরাষ্ট্রে হেনরি ট্রুম্যান ক্ষমতায়। মোসাদ্দেকের জয়লাভের পর তাকে ক্ষমতাচ্যুত করার নীল নকশা তৈরি করে সিআইএ আর এসআইএস। প্রণীত হয় অপারেশন অ্যাজাক্স। প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক পদচ্যুত হলে তার স্থানে তাদের আজ্ঞাবহ ইঙ্গো মার্কিন সাম্রাজ্যের অনুগত মোহাম্মদ রেজা শাহ পাহলভির নিকট। শাহ এর ব্যক্তিগত আচরণ অভ্যাসে দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ধীরে ধীরে বিক্ষুব্ধ করে তোলে। শুরু হলো ইরানি বিপ্লব বা ইসলামী বিপ্লব। এই ঘটনার প্রেক্ষিতে প্রেষণা পাবলিকেশনস থেকে ১৯৭৯ সালেই প্রকাশিত হয় আহমদ আনিসুর রহমান রচিত ইরানের বিপ্লব। শুরু করছি ইরানের বিপ্লব বইটি। প্রবেশক: অল্প কিছুদিনের জন্য কিছুটা ছুটি কাটাতে ও কিছুটা কাজে এবছরের শুরুর দিকে আমাকে ঢাকায় আসতে হয়। এই সময়ে ইরানের পরিস্থিতি, যা গত বছরের শেষার্ধ থেকেই সংকটজনক হয়ে উঠেছিল, তা বিপ্লবে উপনীত হয়। বেশ কিছুকাল, বিশেষ করে বিগত প্রায় ২ বছর ধরে আমার পড়াশোনা ও গবেষণাগত আগ্রহের সাধারণ বিষয়বস্তু বিপ্লব ও বিপ্লবী প্রচেষ্টার সঙ্গে এই পরিস্থিতির একটা সাক্ষাৎ সম্পর্ক থাকায় স্বাভাবিকভাবেই আমি এই বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। এমত অবস্থায় সাপ্তাহিক বিচিত্রার আন্তর্জাতিক বিষয়ক কলামে আমাকে কিছু লিখতে বলা হলে আমি ইরানের বিপ্লবী পরিস্থিতি সংক্রান্ত আমার পড়াশোনা ও বিশ্লেষণের ফসলটিকে এই কলামের জন্য ৪টি ভিন্ন কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত প্রবন্ধ আকারে রচনা করি। এই ৪টি প্রবন্ধ ও একটি উপসংহারীয় অধ্যায় নিয়ে ৫টি অধ্যায় বিশিষ্ট বর্তমান পুস্তকটি তৈরি করা হয়েছে। ঘটমান ইতিহাস তথা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লিখবার একটি প্রধান অসুবিধা হলো গবেষণার নির্ভরযোগ্য মাল মশলার অপ্রতুলতা। এই পুস্তকের অধ্যায়গুলো রচিত হয় যখন বিপ্লব বা বিপ্লবের অব্যবহিত পরের যেই সব ঘটনা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তা সংগঠিত হবার উপক্রম করেছে বা কেবলমাত্র সংগঠিত হয়েছে। এমত অবস্থায় এই অধ্যায়গুলো রচনার জন্য ইরানের অত্যন্ত জটিল পরিস্থিতির ভেতর থেকে নানাবিধ স্বার্থের নানারূপ রং চড়িয়ে পরিবেশন করা তথ্যের যা কিছু ছিটেফোঁটা পাওয়া গেছে তার উপরই বহুলাংশে নির্ভর করতে হয়েছে। তবে এই বিশ্লেষণের জন্য ইরানের বিপ্লবজনিত ও বিপ্লব পূর্ববর্তী অবস্থা সম্পর্কে আমার ধারণাটি অবশ্যই এই ছিটেফোঁটা তথ্যমাত্রের উপর ভিত্তি করে তৈরি হয়নি। ইরানে একটি বিপ্লব আসন্ন, এইরূপ একটি ধারণার বশবর্তী হয়ে ১৯৭৮ সালের শুরুর দিকে কোনো এক সময় থেকে আমি ইরানের বিপ্লবী পরিস্থিতি ও প্রচেষ্টা সম্পর্কে গবেষণার বিষয় সংগ্রহ ও সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে শুরু করি। এর পূর্বেও বেশ দীর্ঘকাল ধরেই আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র ও পরে শিক্ষক হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মতোই ইরানকে নিয়েও পড়াশোনা করেছি। বর্তমান বিশ্লেষণ প্রচেষ্টাটি এই সব গবেষণামুখী প্রচেষ্টা ও অধ্যয়ন দ্বারা উপকৃত হয়েছে। উপরোক্ত বক্তব্য থেকে এটাও সম্ভবত পরিষ্কার হয় যে সাপ্তাহিক বিচিত্রার মতো একটি মোটামুটি সর্বজন পাঠ্যপত্রিকার জন্য লেখা হলেও এই পুস্তকের অধিকাংশ তথা প্রথম ৪টি অধ্যায় নিছক সাংবাদিকতা সুলভ সংবাদ পরিক্রমা জাতীয় কিছু নয়। তবে মুখ্যত গবেষণা নির্ভর রচনা হলেও পুস্তকটিতে অধিক সংখ্যক পাঠকের জন্য সহজবোধ্য করে তুলবার জন্য এর ভাষাকে যতদূর সম্ভব সরল রেখেছি। পুস্তকটির এই সংস্করণে এই রচনায় তথ্যের সূত্র নির্দেশক কোনো পাদটিকা মুদ্রিত হয়নি। একটি অনিবার্য কারণেই তা সম্ভব হয়ে ওঠেনি। এই কাজের জন্য আমি যেসব মাল মশলা ব্যবহার করেছি তার অধিকাংশই ক্যানবেরায় রক্ষিত আমার সংশ্লিষ্ট ফাইলসমূহে বিধৃত। পুস্তকটি রচনাকালে ঢাকায় তা হস্তগত হওয়ার কোনো উপায় ছিল না। পরবর্তী সংস্করণে পাদটিকা সংযোজন করবার আশা রাখছি। তার পূর্বে কোনো গবেষণাগত প্রচেষ্টায় বা পড়াশোনার জন্য এই পুস্তকে প্রকাশিত কোনো বিষয় সংক্রান্ত কোনো রেফারেন্স দরকার হলে তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। পরবর্তী সংস্করণটিতে এই অধ্যায়গুলোর পরিবর্ধন ও অধিকতর মার্জনার আশাও রাখি। প্রসঙ্গত, অতি ব্যস্ততার দরুন
শেষ অধ্যায় ও পরিশিষ্ট অংশের প্রুফ দেখে আসতে পারিনি বলে তাতে কিছু ছাপার ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমি দুঃখিত। 1978-এর কোনো এক সময় বন্ধুবর আফগানিস্তানের ডক্টর আমিন সাইকলের সঙ্গে একটি সেমিনারে ইরানের বিপ্লবী আন্দোলন ও তার ভবিষ্যৎ প্রসঙ্গে কিঞ্চিত মতবিরোধী আমাকে বিশেষভাবে এই বিষয়ে গবেষণার মাল মশলা সংগ্রহের ব্যাপারে উৎসাহিত করে। পরোক্ষভাবে হলেও তাই পুস্তকটির রচনার পেছনে এইভাবে তার অবদান আছে। পরবর্তী পর্যায়ে উপরোক্ত মাল মশলা জোগাড়েও তিনি আমাকে কিছুটা সহায়তা করেছেন। নাইরোবিতে নিযুক্ত কমরো সাধারণতন্ত্রের মহামান্য রাষ্ট্রদূত এ নরদিনো আমাকে মাল মশলার কিছু সূত্রের সন্ধান দিয়ে আমার এই কাজে সহায়তা করেন। তার প্রতি আমি কৃতজ্ঞ। বিচিত্রার বন্ধুবর শাহরিয়ার কবিরের উৎসাহেই আমি বিচিত্রায় প্রথম লিখতে শুরু করি ও সেই সূত্র ধরে চন্দন সরকারের সদর্য তাগাদার কারণেই পুস্তকের প্রথম 4টি অধ্যায় লেখা সম্ভব হয়। দেশ প্রিন্টোগ্রাফার্স অসাধারণ সহমর্মিতা প্রদর্শন করে পাণ্ডুলিপিটির মুদ্রণ সমাপ্ত করেছেন। বন্ধুবর শাহরিয়ার কবিরের পরিকল্পনায় শিল্পী সৈয়দ লুৎফুল হক প্রচ্ছদ এঁকে দিয়ে এর পাঠক সাধারণের নজরে পড়বার সম্ভাবনাকে উজ্জ্বলতর করেছেন। প্রেষণা পাবলিশার্সের প্রকাশনা ও শিকদার বুক হাউস একমাত্র পরিবেশক হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্রকাশনা ও বাজারজাতকরণের দিক দুটো সম্পর্কেই আমাকে নিশ্চিত হওয়ার অবকাশ দিয়েছেন। সকলের কাছেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বন্ধুবর শামীম হাসনাইন ইমতিয়াজের বিশেষ আগ্রহ ছাড়া এই মলাটে বিধৃত অধ্যায়গুলো একত্রিত হয়ে পুস্তক আকারে এত শীঘ্রই বেরোনোর কোনো ক্রমেই সম্ভব ছিল না। তিনি তার নিজের বইয়ের কাজ স্থগিত রেখে এই পুস্তকের প্রকাশনা এমনকি সার্বিক দেখে শুনের যাবতীয় ঝামেলা স্বস্কন্ধে নিয়ে আমাকে কৃতার্থ করেছেন। সাধারণভাবে আমার শিক্ষক ও পরিবার আমার গবেষণামূলক প্রচেষ্টার প্রেরণা হিসেবে কাজ করেছেন। তাদের কাছেও আমার ঋণ অনস্বীকার্য। আহমেদ আনিসুর রহমান, 21 এপ্রিল 1979, ফ্যাকাল্টি ইন ইকোনমিক্স, সিডনি ইউনিভার্সিটি, সিডনি, অস্ট্রেলিয়া। এক, আর্যলোকে অস্থিরতা। এক অনন্য ইতিহাস সৃষ্টি হচ্ছে ইরানে। প্রবাসী দিনহীন এক দরবেশের অঙ্গুলি হেলনে সৃষ্ট ও নির্দিষ্ট এক বিপ্লবের মুখে ধসে পড়েছে ইরানের এক মহাপরাক্রমশালী সম্রাটের সাজানো নিপীড়ন যন্ত্র, এক বিরাট রাষ্ট্র ব্যবস্থা। জগতের সবচাইতে পরাক্রমশালী রাষ্ট্রের ছত্রছায়ায় থেকেও রাজ্যহীন, গৃহহীন হয়ে আশ্রয় সন্ধানে দৌড়ে দৌড়ে মাথা ঠুকে মরছেন সম্রাট, আর নির্বাসিত সন্ন্যাসী দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মহানায়ক হয়ে। এই অনন্য প্রক্রিয়ার উৎস কি? সাম্প্রতিক ইতিহাস বিশ্লেষকদের জন্য এমন পাজলিং সমস্যা খুব একটা নেই। দুনিয়ায়, বিশেষ করে তৃতীয় বিশ্বে যত বিপ্লব বা অভ্যুত্থান ঘটে তার উৎস সন্ধানে একটি সাধারণ সূত্র দাঁড়িয়ে গেছে, এই যে তা হয় কমিউনিস্টদের কাণ্ড, না হয় সিআইএর ষড়যন্ত্রের ফল। হয় রুশ কীর্তিতে স্ট্যাটাস কো নষ্ট হচ্ছে, নয়তো স্ট্যাটাস কো পুনঃস্থাপনের জন্য মার্কিনীরা ষড়যন্ত্র চালাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষাংশে সূচিত ঠান্ডা লড়াইয়ে অতিমাত্রায় প্রভাবিত পণ্ডিত ও বিশ্লেষকেরাই এই সাধারণ সূত্রটির জনক। ঘটনাচক্রে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ বিষয়টি এমন দুটি উৎস থেকে সূচিত হয় যার ঠান্ডা লড়াইয়ে অতিমাত্রায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ কর্মটি একদিকে পাঠ্য বিষয় হিসেবে সূচিত হয় প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের, আর অন্যদিকে প্রচারণার মাধ্যম হিসেবে সাংবাদিকতার একটি প্রধান অস্ত্র হিসেবে সূচিত হয় সোভিয়েত প্রকাশনা সমূহে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষাঙ্কে ইউরোপের সবগুলো বৃহৎ শক্তির ধ্বংসপ্রাপ্তিজনিত বিশ্বব্যাপী শক্তি শূন্যতায় একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নই স্বার্থ সংঘাত চালিয়ে যাওয়ার জন্য টিকে থাকে। এই অবস্থায় যে দ্বন্দ্বের জন্ম হয় তা একটি বিশ্বব্যাপী দ্বিপক্ষীয় সংঘাতে রূপ নেয়, আর এই সংঘাতে প্রত্যক্ষ অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত জগতের সদস্য হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের প্রথম দিককার বিশ্লেষণগণ আন্তর্জাতিক সম্পর্কের ঘটনা বিশ্লেষণে অনিবার্যভাবেই এই দ্বিপক্ষীয় সংঘাত কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রাধান্য স্থাপন করেন। এর ফল হয়েছে এই যে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে একেবারে সহজভাবে যেন প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার পেছনে হয় মার্কিনী নয় রুশীয় হাত খোঁজা হয়ে থাকে, আর ইরানের বিপ্লবের ক্ষেত্রে অনেকটা তাই হচ্ছে। যেহেতু ইরানের সম্রাট মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রিত, সেই হেতু সম্রাট বিরোধী এই বিপ্লবটি মার্কিনী কারসাজিতে হবার কথা নয়, আর যখন তা মার্কিনীদের করা নয় তখন নিশ্চয়ই কমিউনিস্টদের কাজ। এই হলো সাধারণ ধারণা। কিন্তু এখনো পর্যন্ত যা কিছু তথ্য পাওয়া গেছে
তা থেকে কোনোভাবেই এটা দাঁড় করানো যায় না যে ইরানের এই বিপ্লবটি কমিউনিস্টদের বা সোভিয়েত ইউনিয়নের ষড়যন্ত্রের ফলে সংগঠিত হয়েছে। ইরানের বামপন্থীরা এই বিপ্লবটিকে সমর্থন করছেন বটে, কিন্তু এটা তারা সূচিত করেছেন বা তারা নিয়ন্ত্রণ করছেন বা এটা সোভিয়েতের ষড়যন্ত্রে হচ্ছে এরকম কোনো প্রমাণই এখনো মেলেনি। বরং যা কিছু তথ্য মিলছে তা থেকেই এটাই আজ করা যায় যে বিপ্লবটির সূচনা ও নেতৃত্ব অন্তত এখনো কট্টর কমিউনিজম বিরোধী ধর্মযাজকদেরই হাতে। বিপ্লবটি সূচিত হয় 1978 সনে একটি সরকারি পত্রিকায় ধর্মনেতা আয়াতুল্লাহ খোমেনির প্রতি কটূক্তি প্রকাশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে। তা সহিংস সংঘাতে রূপ নেয় কিছুদিন পর আবাদানে ধর্মনাশা পাশ্চাত্যের প্রভাবের প্রতীক রূপে চিহ্নিত একটি ছবি প্রদর্শনকারী সিনেমা হল পুড়িয়ে ফেলার ভেতর দিয়ে। বিপ্লবী নায়ক হিসেবে ধর্মনেতা খোমেনির ছবি ও নামই বিপ্লবের প্রধান প্রতীক ও প্রচারণার বিষয়, এবং বিপ্লবটি সংঘর্ষের প্যাটার্নই স্থির হয়েছে শিয়া ধর্মীয় চেহলাম মিছিল কেন্দ্রিক সংঘর্ষের ভেতর দিয়ে। কমিউনিস্ট নয়, কমিউনিস্ট বিরোধী ধর্মযাজক ও ধর্ম প্রভাবিত জনতাই এই বিপ্লবের হোতা ও পরিচালক। বরং অন্যদিকে এমন ইন্ডিকেশন রয়েছে যাতে মনে হয় ইরানের ভেতরের বামপন্থীরা বিপ্লবটিকে সমর্থন করলেও আন্তর্জাতিক পর্যায়ে কমিউনিস্টরা এখনো বিপ্লবটিকে যথাযথ সমর্থন দিয়ে উঠতে পারছে না। 1963 সন থেকে ইরাকে রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকলেও ইরানে বিপ্লবটি শুরু হলে বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ খোমেনিকে আর ইরাকে থাকতে দেওয়া হয়নি। কমিউনিস্ট নিয়ন্ত্রিত ইরাক ইরানের এই বিপ্লবে খুশি হয়নি, বরং কমিউনিস্ট বিরোধী উৎস থেকে উচ্চারিত বিপ্লবটি যে ইরাকেও ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় আশঙ্কিত হয়েছে। খোমেনির এই বহিষ্কার সম্ভবত তারই ইঙ্গিতবহ। শিয়া ধর্মনেতা হিসেবে খোমেনির ইরাকের বিপুল সংখ্যক শিয়ার কাছেও জনপ্রিয় হয়ে উঠবার আশঙ্কাই সম্ভবত ইরাককে চিন্তিত করে তোলে। ইরানের পশ্চিমে ইরাকের এই ভূমিকা পূর্বে আফগানিস্তানের ভূমিকাও লক্ষণীয়। বিপ্লবীদের এক বিন্দু সাহায্য না করলেও বিপ্লব আয়াতুল্লাহ খোমেনির প্রত্যাবর্তন ও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনায় সমুজ্জ্বল হয়ে ওঠা মাত্র আফগানিস্তান ইরানের সীমান্তে হঠাৎ করে বিপুল সৈন্য সমাবেশ শুরু করে। এর কি অর্থ হতে পারে? সম্ভবত রাজতন্ত্রের মূল উৎপাটনের পর বিদ্রোহীদের ধর্মতন্ত্র প্রতিষ্ঠাকে প্রতিরোধের জন্য হস্তক্ষেপের এই প্রস্তুতি। এই প্রতিরোধ সম্ভব হলে এই হস্তক্ষেপের মাধ্যমে উৎপাটিত রাজতন্ত্রের বিকল্প হিসেবে কমিউনিস্ট ব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনাই সম্ভবত এই প্রস্তুতির প্রেরণা হিসেবে কাজ করছে। ইরানের বিদ্রোহ কমিউনিস্টদের কাজ নয়। কমিউনিস্ট জুজুর জিগির তুলছেন ইরানের সম্রাট তার নরবরে সিংহাসন রক্ষায় প্রত্যক্ষ হস্তক্ষেপে পাশ্চাত্যকে উদ্বুদ্ধ করার জন্য। এই জিগির তুলছে পাশ্চাত্যের প্রচার মাধ্যমগুলো পাশ্চাত্যের হস্তক্ষেপের ছুতো সৃষ্টির জন্য। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করছে বিপ্লবের ফসলকে ঘরে তোলার জন্য। এই কাজ এর আগেও তারা করেছে অন্যান্য দেশে। এই এলাকায় মার্কিনীদের হস্তক্ষেপ করাটা খুবই দরকার, কিন্তু তা কমিউনিস্ট জুজু রুখবার জন্য নয়, অন্য কারণে। সে কারণ নিয়ে আলোচনা একটু পরে করা যাবে। এখন আসা যাক ইরানের এই বিপ্লবের মূল উৎসের সন্ধান। ইরানের এই বিপ্লবের মূল উৎসটি কি? যদি কমিউনিস্টরা না হয় তাহলে এত বড় একটা অঘটন ঘটানোর ঘটনপটিয়াসী কে বা কি? ব্যাপকভাবে বলতে হয় ইরানের জাতিসত্তা, তার সংস্কৃতি ও অর্থনৈতিক সামাজিক পরিস্থিতির বিক্রিয়া নির্ভর প্রক্রিয়া তথা তার চিরন্তন গতিশীল অস্তিত্ব। তার অর্থনৈতিক সামাজিক কাঠামো আজ আধুনিকীকরণ ও উন্নয়নের নামে সম্রাটের অনুসৃত অন্ধ পাশ্চাত্য অনুকরণের ফলে সৃষ্ট বহুবিধ আন্তরিক সংঘাতের চাপে জর্জরিত ও অত্যাচারের যন্ত্রে পরিণত। তার সংস্কৃতি বিদ্রোহ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের ঐতিহ্যে সমৃদ্ধ। এই দুয়ের বিক্রিয়ায় বিপ্লব অনিবার্য বলেই ইরানে বিপ্লব এসেছে এবং তা আসতে কোনো বহিঃশক্তির অপেক্ষা রাখেনি। ইরানের বর্তমান রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা বলতে পাশ্চাত্যকরণ ও মেকি উন্নয়নের চোখধাঁধানো এক চমকপ্রদ মোড়কে ধরে রাখা সমূহের সংঘাতের এক মারাত্মক সমষ্টি বুঝতে হবে। 1906 সনের শাসনতন্ত্রের ভেতর দিয়ে ইরানের আধুনিকীকরণের যে সূচনা হয়, 1921-এর সামরিক অভ্যুত্থান ও তার পথ ধরে 1925 সনে ওই অভ্যুত্থানের নায়ক রেজা শাহের সম্রাট হিসেবে আত্মপ্রতিষ্ঠার পর তার ও তার ফলে তার পুত্র বর্তমান সম্রাট রেজা শাহ পাহলভীর অনুসৃত নীতির ফলস্বরূপ তা ক্রমেই এক দ্বিমুখী সর্বনাশা প্রক্রিয়ায় রূপান্তরিত হয়।
একদিকে তা পুনরায় স্বৈরতন্ত্র পাকাপোক্ত করবার কাজে অগ্রসর হয়। পূর্বের নরবরে মধ্যযুগীয় স্বৈরতন্ত্রের পরিবর্তে ক্রমেই জেঁকে বসে আধুনিক কায়দা কানুন ও কলকবজায় শক্তিমান একটি কঠিনতর স্বৈরতন্ত্র। একটি ইনএফিশিয়েন্ট স্বৈরতন্ত্রের ইনএফিসিয়েন্সির সুযোগ নিয়ে জনগণ যেসব স্বাধীনতা ভোগ করতে পারত, এই নতুন এফিশিয়েন্ট স্বৈরতন্ত্রের ভারে পিষ্ট হয়ে জনগণ তাও হারায়। পাশ্চাত্য প্রভাবিত ও ক্রমেই পাশ্চাত্যের তাবেদারে পরিণত হয় এই নতুন স্বৈরতন্ত্রের হাতে পড়ে ইরানের আধুনিকীকরণ পাশ্চাত্যকরণের সমার্থ হয়ে ওঠে। পাশ্চাত্যের উন্নত দেশগুলোর চেহারার কার্বন কপিকেই উন্নয়ন বলে ধরে নিয়ে ইরানের উপর তা চালিয়ে দেওয়ার কাজ শুরু হয়, আর তা শুরু হয় অতি নির্মমভাবেই। এই মেকি উন্নয়নে যেমন একদিকে ইরানের জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠদের জীবনযাত্রার উপর কোনো উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেনি, অন্যদিকে তা কোনো পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য অল্টারনেটিভ না দিয়েই সমাজ ব্যবস্থা, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভেঙে চুরে পিষে একাকার করে ফেলতে উদ্যত হয়। এক কথায় পাশ্চাত্য ভক্ত এক তাবেদার রাজার হুকুমে তার সমধিক পাশ্চাত্য ভক্ত মন্ত্রীগণের হাতে সমগ্র ইরানের যেন একটি জবরদস্তিমূলক প্লাস্টিক সার্জারি শুরু হয়। এই প্লাস্টিক সার্জারি চেহারা বদলাবার, রাজা আর মন্ত্রীদের যে তার স্বাস্থ্য বদলাবার কোনো ইচ্ছে নেই তা বলা যায় না, কিন্তু তা করতে গিয়েও তারা দেশজ ক্ষেত্রে চাহিদার প্রতি লক্ষ্য না করে পাশ্চাত্যের পরামর্শদাতার পরামর্শ অনুযায়ী পাশ্চাত্যের অভিজ্ঞতাকে ইরানের ক্ষেত্রে জোর করে ফিট করবার চেষ্টা করেছেন। তার ফল ইরানের সম্রাট ও জনগণের বিপ্লব তথা শ্বেত বিপ্লব তথা কিছু সংস্কার। এই সংস্কারের একটি অতি সংক্ষিপ্ত খতিয়ান নিলেও বোঝা যাবে যে তা কিভাবে ইরানের জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে, বিক্ষুব্ধ করেছে ও ইরানকে প্রস্তুত করেছে বিদ্রোহের জন্য। সম্রাটের সংস্কারের ভেতর সবচেয়ে বড় কটি হলো: ১. পাশ্চাত্যকরণ, ২. শিল্পায়ন, ৩. ভূমি সংস্কার, ৪. প্রধান আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে ইরানের প্রতিষ্ঠা। এই ৪টি সংস্কার করেই ইরানের শাহ অনেক কিছুই করে ফেলেছেন এবং এই জন্য জগৎশুদ্ধ বহু নাম কুড়িয়েছেন। পাশ্চাত্য মুরব্বীরা দূরে থাক, সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত এই কটি সংস্কারে মুগ্ধ হয়ে যেন ইরানের শাহের তারিফ না করে পারেনি। বেশ কবছর থেকে সোভিয়েত ইউনিয়ন ইরানের সঙ্গে বেশ বড় ধরনের অর্থনৈতিক বাণিজ্যিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে। ইরানের শাহ ইরানকে মধ্যযুগ থেকে তুলে এনে বিংশ শতাব্দীতে দাঁড় করিয়েছেন। প্রগতির পথে এটাই এক মহাপদক্ষেপ। এটাই যেন দুনিয়া শুদ্ধ মুরব্বীদের তারিফ সম্পন্ন চোখে মুখে ফুটে ওঠা বক্তব্য। যারা আজকে বিদ্রোহের নিন্দা করছেন তাদেরও বক্তব্য এই যে, আহা, বিংশ শতাব্দীতে এনে দাঁড় করানো ইরান আবার মধ্যযুগে ফিরে যাচ্ছে, কোনোভাবে তাকে ঠেকাতে হবে। কিন্তু এই সংস্কার কটিকে একে একে দেখা যাক। পাশ্চাত্যকরণের ফলে একদিকে ইরানের এলিট পাশ্চাত্য ধ্যান ধারণায় উদ্বুদ্ধ হয়ে ডিপলিটিসাইজড হয়েছে, নয় সামন্ততন্ত্রের ধ্বংস করে এককেন্দ্রিক পরাক্রমশালী রাজতন্ত্রের জন্মদানের সহায়ক হয়েছে। এই এলিট ক্লাবে, বারে, বিচে, রিসোর্টে সময় কাটায়, নিজের অর্থনৈতিক আখের গোটায়, ইরানে বসে পাশ্চাত্য জীবনযাপন করে আর নাচে। রাজনীতি নিয়ে তাদের কোনো চিন্তা নেই, চিন্তার দরকারও নেই। সম্রাট স্বয়ং এই জীবনধারায় অভ্যস্ত, তার আশ্রয়ে এই জীবনধারা ফুলে ফলে প্রস্ফুটিত হবে, তারই আশ্রয়ে এই এলিট নিরাপদে থাকবে। এই বিশ্বাসে বলিয়ান হতে পেরে এলিটটিরই আর রাজনীতি নিয়ে মাথা ঘামাবার দরকার থাকেনি। তারা শাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে নিজ নিজ মৌজে ব্যস্ত থাকতে পেরেই খুশি। এলিটদের যারা রাজনীতিতে এলো তারা অধিকাংশই শাহের আত্মীয়। রাজতন্ত্র রক্ষা এদের প্রত্যক্ষ স্বার্থের ব্যাপার। পাশ্চাত্যকরণ তাদের রাজতন্ত্র বিরোধী গণতন্ত্রে দীক্ষিত করতে পারেনি, কিন্তু তা তাদের রাজতন্ত্র ভক্তি তথা রয়্যালিজমকে পাশ্চাত্য ধারায় প্রভাবিত করে প্রাচ্যের সামন্ততান্ত্রিক রাজতন্ত্রকে উৎখাত করে তার জায়গায় পাশ্চাত্যের অ্যাবসলিউট এককেন্দ্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করেছে। আগে সামন্ত নির্ভর সম্রাট ছিলেন দুর্বল আর পরস্পর সংঘাতে জর্জরিত, সামন্তগণ ছিলেন দুর্বল। এক কথায় পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই ছিল দুর্বল। তার ফলে রাষ্ট্রটি দুর্বল ছিল বটে, কিন্তু তার একটি অর্থ এইও ছিল যে জননিপীড়ন যন্ত্রটিও ছিল দুর্বল। এই দুর্বলতার সুযোগে জনগণ যথেষ্ট স্বাধীনতা ভোগ করতে পারত। পাশ্চাত্যকরণের ফলে একদিকে এলিটের একাংশের বিরাজনৈতিকীকরণ ও অন্যদিকে তার অন্য অংশের সক্রিয় সহায়তার ভেতর দিয়ে সামন্ততান্ত্রিক স্বৈরতন্ত্র উৎখাত করে পাশ্চাত্য কায়দায় অ্যাবসলিউট স্বৈরতন্ত্র স্থাপনের ফলে ইরানের জনগণ লঘুতর মন্দের হাত থেকে রক্ষা পেয়ে গুরুতর মন্দের খপ্পরে পড়ে। সম্রাট ও জনগণ এই বিপ্লবের প্রথম সংস্কার
সম্রাট। সম্রাট পরিবার ও তার লালিত ক্ষুদ্র এলিটের সুবিধা করে দিলেও ইরানের বৃহত্তর জনগণের জন্য তা অধিকতর অত্যাচার বই আর কিছু বই আনেনি। এই সংস্কার ইরানের জনগণের জীবন দুর্বিষহতর করে বিপ্লবের সম্ভাবনাকে উজ্জ্বলতর করে। পাশ্চাত্যকরণের আরও বহুবিধ ফল দেখা দেয়। তার একটি প্রধান ফল হলো মাস লেভেলে ঈর্ষার বীজ বপন। একই দেশে, এমনকি একই শহরে একদিকে বিপুল সংখ্যাগরিষ্ঠ দারিদ্র্যে দিনাতিপাত করে, আর অন্যদিকে পাশ্চাত্যকরণের সন্তানরূপ এলিটটি পাশ্চাত্য জীবনযাত্রার অঙ্গরূপ বিবিধ আধুনিক সুবিধা ভোগ করে। পাশাপাশি এই দুই জীবনযাত্রা জাতীয় পর্যায়ে এক বিপুল ঈর্ষার জন্ম দেয়। ঈর্ষা হিংসায় রূপান্তরিত হয়, হিংসা সহিংস সংঘাতের জন্ম দেয়। পাশ্চাত্য প্রভাবের সম্ভবত সবচেয়ে মারাত্মক ফল হলো ইরানের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে শাসনযন্ত্র তথা শাসক শ্রেণীর সংঘাত। ইরানিরা ঐতিহ্য সমৃদ্ধই শুধু নয়, একটি ঐতিহ্য সচেতন জাতি। আর এই ঐতিহ্যের ভিত্তিরূপ যে ভ্যালু সিস্টেম বা মূল্যবোধ ব্যবস্থা, তা ইসলাম প্রসূত। পাশ্চাত্য সংস্কৃতির ভিজিবল লক্ষণাদি রূপ, আমদানিকৃত বার, ক্যাবারে, থিয়েটার, এগুলোকে ইরানের সাধারণ জনগোষ্ঠীর কাছে তাদের সংস্কৃতির উপর হামলা বলে মনে হয়। পাশ্চাত্যকরণকে যে তাদের এরূপ মনে হয়, তা পাশ্চাত্যকরণ শব্দটির যে ফার্সি অনুবাদ তারা করেছে তা থেকেই বোঝা যায়। ফার্সিতে শব্দটিকে তারা বলে মাগরেব জাদেগি, অর্থাৎ পাশ্চাত্যের আক্রমণজাত রুগ্নতা। ইরানি সংস্কৃতির উপর পাশ্চাত্যকরণের এই প্রভাব এসেছে দুইভাবে। এক, ইরানে পাশ্চাত্য সংস্কৃতির ভিজিবল লক্ষণ তথা উপরোক্ত বার, ক্যাসিনো ইত্যাদি প্রতিষ্ঠা ও প্রসারের ভেতর দিয়ে। এর প্রতি ইরানি জনগণের প্রতিক্রিয়া তো ওপরেই আলোচিত হয়েছে। আর দুই, পাশ্চাত্যের অনেক জাতির মতো বর্ণগত উৎস ও ভৌগোলিক সীমারেখা ভিত্তিক জাতীয়তাবাদে উদ্বুদ্ধ সরকারের নানাবিধ সাংস্কৃতিক সংস্কারের ভেতর দিয়ে ইরান, এবং সাধারণভাবে বলতে গেলে প্রাচ্যের সভ্যতায় পোলিটি তথা রাষ্ট্রসত্তার জন্ম হয় ইউরোপের অনেক আগে। ইউরোপে যখন তার সূচনা হয়, তখন গবেষণার বিষয় হিসেবে নৃতত্ত্ব ও প্রত্নতত্ত্বের উদ্ভব ঘটেছে। এই দুইয়ের প্রভাবে ইউরোপে সাধারণভাবে বলতে গেলে জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে বর্ণগত উৎস ও সেই উৎসজাত জনগোষ্ঠীর বসবাস চিহ্নিত ভূখণ্ডে সীমিত ইতিহাস ও ঐতিহ্যই প্রধান হয়ে ওঠে। কিন্তু প্রাচ্যের কাহিনী অন্যরকম। এখানে যখন সভ্যতা গড়ে ওঠে, যখন রাষ্ট্রসত্তা তথা জাতির বিকাশ ঘটে, তখন পরিচয়ের ওইসব অবজেক্টিভ সূত্র নয়, চিন্তার সামঞ্জস্য ও সাবজেক্টিভ মূল্যবোধের সাতীর্থ তথা সাংস্কৃতিক ঐক্যই সামাজিক পরিচয়ের প্রধান সূত্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তাই প্রাচ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, জাতীয়তাবাদের পরিচিত ভিত্তি বর্ণ নয়, ভৌগোলিক সীমারেখায় নির্দিষ্ট ইতিহাস ঐতিহ্য নয়, বরং সাংস্কৃতিক পরিচয়। এখানে জাতি সংস্কৃতি সৃষ্টি করেনি, সংস্কৃতি জাতি সৃষ্টি করেছে। কিন্তু পাশ্চাত্য প্রভাবিত সম্রাট ইরানের জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে আর্যবর্ণ ও ইরানের বর্তমান সীমারেখার আওতায় পড়ে যা কিছু তার ইতিহাস ও সেই ইতিহাসকে কেন্দ্র করে তোলা ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট। আর এই চেষ্টায় দরকার মতো ইরানের বর্তমান সংস্কৃতিকে সংস্কৃত করেছেন তিনি। এই সংস্কার করতে গিয়ে তিনি ইসলাম পূর্বযুগের সম্রাটদের নায়ক রূপে প্রতিষ্ঠিত করেছেন, আর তাদের ঐতিহ্যকে গৌরবমণ্ডিত বলে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয়েছেন। এই চেষ্টার বহু নজির আছে। একটি হলো ইরানে সাধারণভাবে প্রচলিত ইসলামিক বর্ষপঞ্জিকে বাতিল করে ইসলাম পূর্বযুগের সূত্র ধরে প্রতিষ্ঠিত ইরানি বর্ষপঞ্জি। এরকম প্রত্যেকটি নজিরকেও সাধারণ ইরানিরা তাদের সংস্কৃতির ওপর হামলা বলে দেখেছে। এইসবই ক্ষুব্ধ করেছে জনগণকে, আর ক্রোধ রূপান্তরিত হয়েছে বিপ্লবে। সম্রাটের দ্বিতীয় সংস্কারটি হলো শিল্পায়নে। এই সংস্কারের বাহাদুরিটি অবশ্য সম্রাটের নয়। সম্রাটের বিরুদ্ধে 1951 সালে প্রথম যে বিপ্লবটি হয়, তার নায়ক মোসাদ্দেক ও তার বিপ্লবী সঙ্গীদের। ইরানে প্রচুর তেল, এই তেল লুটেপুটে খাচ্ছিল পাশ্চাত্য কোম্পানিগুলো, আর লুটপাট সমিতির পাহারাদার হিসেবে সম্রাট এই লুটপাট বিরোধী সকল চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছিলেন। গণবিক্ষোভের পথ ধরে প্রায় চূড়ান্ত ক্ষমতায় অধিষ্ঠিত হন প্রধানমন্ত্রী মোসাদ্দেক। 1951 থেকে 53 সন পর্যন্ত মাত্র 2 বছর মোসাদ্দেক এই সংক্ষিপ্ত শাসনকালের বহু কীর্তির ভেতর প্রধান হল ইরানের তৈল সম্পদ জাতীয়করণ। মোসাদ্দেককে উৎখাত করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাহায্যে শাহকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় বটে, কিন্তু ইরানের তেলের ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় থাকে। এই সার্বভৌমত্বের বদলতে ইরানের হাতে আসতে শুরু করে প্রচুর টাকা।
এই টাকাকে কাজে লাগিয়ে শুরু করা হয় একদিকে ইরানের শিল্পায়ন ও অন্যদিকে সামরিক শক্তি হিসেবে তার প্রতিষ্ঠা। মোসাদ্দেকের অনুপস্থিতিতে বাহাদুরিটি অবশ্য সম্রাটের ভাগ্যেই যায়। ইরানের তেল ফুরিয়ে যাওয়ার কথা 1990 সাল নাগাদ। তখন ইরানের কি হবে, এই চিন্তায় চিন্তিত হয়ে তেলের টাকায় কেনা এই প্রাচুর্যটিকে ধরে রাখার জন্য শাহ এই টাকা দিয়ে দেশটির দ্রুত শিল্পায়ন শুরু করে। তেল ফুরোতে ফুরোতে ইরান হবে শিল্পোন্নত রাষ্ট্র। শিল্পজাত দ্রব্য বেচেই তখন ইরানের দিন ভালোই কেটে যাবে। সম্রাটটি নির্বোধ নয় এবং শিল্পায়নের পেছনের এই চিন্তাটি যথেষ্ট বুদ্ধিপ্রসূত। কিন্তু শিল্পায়নটি যেভাবে হয়েছে তাতে ইরানি সমাজে আরো কন্ট্রাডিকশন সূত্রপাত হয়েছে। শিল্পায়ন হচ্ছে অতি দ্রুত, নগরকেন্দ্রিক ও প্রধানত জাতীয় অর্থনৈতিক কর্ম হিসেবে। এর ফলে একদিকে গ্রাম থেকে হঠাৎ করে শহরে চলে আসছে এমন অনেক শ্রমিক যারা এখনো শহুরে জীবন ব্যবস্থা ও তার মূল্যবোধের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না। এর ফলে সৃষ্ট হচ্ছে এক ধরনের টেনশন। তারপর অন্যদিকে বিরান হচ্ছে গ্রামগুলো। গ্রামের অর্থনীতি ভেঙে পড়ছে। যুগ যুগ ধরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ প্রায় যে ইরান, কৃষি ধ্বংসপ্রাপ্ত হওয়ার ফলে আজ তার খাদ্য চাহিদার অনন্য 33% পূরণ করতে হয় বিদেশ থেকে আনা খাদ্য সম্ভার দিয়ে। গ্রামের অর্থনীতি ভেঙে পড়াটা প্রত্যক্ষভাবে প্রভাবিত করেছে শহরের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। কেননা শিল্পায়ন যেহেতু সাম্প্রতিক ব্যাপার, শহরের এই শ্রেণীদ্বয়ের অধিকাংশই নতুন শহুরে। তাদের আত্মীয় স্বজন, সম্পত্তি ও অন্যান্য সংযোগ এখনো রয়েছে গ্রামে। গ্রামের দারিদ্র্য প্রভাবিত করছে শহুরে কর্মজীবীদের, উত্তেজিত করছে তাদের, প্রস্তুত করছে বিপ্লবের জন্য। সম্রাটের ভূমি সংস্কার ব্যাপক প্রচার লাভ করেছে। এই এক কর্ম করেই সম্রাট মধ্যযুগীয় ইরানে প্রগতির পুরোহিত হিসেবে পরিচিত হয়েছেন। কিন্তু প্রকৃত প্রস্তাবে এই ভূমি সংস্কারের পেছনে সম্রাটের ইচ্ছে কতদূর ভালো ছিল সে নিয়ে যেমন সন্দেহ রয়েছে, তার ফলও যে খুব একটা বৈপ্লবিক হয়নি তাও প্রায় সন্দেহাতীত। ইরানের ভূমি সংস্কারের প্রয়োজন ছিল কৃষকেরও সম্রাটেরও। সম্রাট এই ভূমি সংস্কার করে তার একচ্ছত্র আধিপত্যের প্রধান দুই প্রতিবন্ধক সামন্তকুল ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেন। এই মেরুদণ্ড ভাঙার জন্য সম্ভবত সম্রাট সংস্কারটি করেছেন। সম্রাটের কাজটির পেছনে কৃষক প্রেম যে আদৌ ছিল না তা বলা যায় না। সে যাই হোক, সংস্কারটির ফলে তার নিজের সিংহাসন শক্ত হলেও কৃষকদের অবস্থার কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি। কৃষক কিঞ্চিৎ জমি পেলেও কিন্তু শিল্পায়ন পাগলানীতির ফলে কৃষির মেরুদণ্ড ভেঙে পড়ায় ওই জমি ধুয়ে জল খেয়ে কৃষকের ভাগ্যে খুব একটা স্বাস্থ্যোন্নতি ঘটল না। কৃষকের ছেলেকে জমি ছেড়ে শহরে ছুটতে হলো। ইরানের কৃষকের জন্য এই ভূমি সংস্কার যেন একটা গরু মেরে জুতা দানের মতো। এইখানে সম্রাটের ভূমি সংস্কারের সঙ্গে ইরানের বিপ্লবের সম্পর্ক দেখিয়ে যে একটি কথা বলা হয়ে থাকে তার সম্পর্কে কিছু বলা প্রয়োজন। কথাটি হলো, সম্রাটের ওই ভূমি সংস্কারের ফলে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের অনেক সম্পত্তি কৃষকের হাতে চলে যায় বলেই নিজেদের স্বার্থ প্রণোদিত হয়ে ধর্মীয় নেতারা শাহের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। কথাটি ঠিক নয়। ইরানের এই ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের যেসব সম্পত্তি ভূমি সংস্কারে প্রভাবিত হয়েছে তা প্রকৃত প্রস্তাবে ওই সব প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি নয়, বরং ওয়াকফ অর্থাৎ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রক্ষিত সামাজিক সম্পত্তি। ভূমি সংস্কারের পূর্বে এইসব সম্পত্তি দুটি খাতে ব্যয়িত হতো। এক, ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রভাবিত সাধারণ শিক্ষা। দুই, সমাজের নিম্নতর শ্রেণীর এবং প্রকৃত প্রস্তাবে ভূমিহীন কৃষকদের আর্থিক সহায়তা। ধর্মযাজকগণ এই সব সম্পত্তির তত্ত্বাবধানে থাকলেও তারা তাকে নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করতে পারতেন না বলেই আয়াতুল্লাহ খোমেনির মতো ইরানের সর্বোচ্চ ধর্মযাজককেও চিরকাল অতি দরিদ্রে জীবনযাপন করতে হয়। এই ক্ষেত্রে ইউরোপের ইতিহাস পঠিত চার্চের সম্পত্তি ও ইরানের ধর্ম প্রতিষ্ঠানসমূহের ওয়াকফ সম্পত্তির স্ট্যাটাস, ভূমিকা ও তাৎপর্যে আকাশ পাতাল তফাৎ আছে। পাশ্চাত্য ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বিশ্লেষকরা এই সূক্ষ্ম পার্থক্যটি প্রায় লক্ষ্য করতে ব্যর্থ হন। ভূমি সংস্কারের পূর্বে ভূমিহীন কৃষকরা যেই জমিটি ওয়াকফ হিসেবে একটি সামাজিক ম্যানেজমেন্টের অধীন, ভূমিহীন কৃষকরা নিম্ন শ্রেণীর অন্যান্যদের শ্রমের উৎপাদনশীল ছিল এবং তাদের কাজে আসছিল। সংস্কারের পরে তা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে খণ্ডিত হয়ে পড়ে ও প্রত্যেকটি খণ্ড ব্যক্তিগত মালিকানা ও ম্যানেজমেন্টে এসে পড়ে। ক্ষেত্রের খণ্ডায়ন, মালিকানা ও ম্যানেজমেন্টের ব্যক্তিকেন্দ্রিকতা ও সরকারের শিল্পায়ন পাগলানীতি, এই তিনে মিলে কৃষি তথা ক্ষুদ্র কৃষক ও নিম্ন শ্রেণীর
সর্বনাশ ঘটায়। সে যাই হোক, ভূমি সংস্কার ক্ষুদ্র কৃষকের কোনো উপকার না করতে পারলেও ধর্মযাজকদের কোনো প্রত্যক্ষ আর্থিক অপকারও করেনি। আর এই জন্যই শাহের সমর্থকদের এই বাজে কথা যে ধর্মীয় নেতারা তার বিপ্লবী সংস্কারে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেই বিদ্রোহ করেছেন, তা ঠিক নয়। তারা এই বিদ্রোহ কেন করছেন সে কথায় একটু পরে আসা যাবে, কিন্তু এটা লক্ষ্য করতে হবে যে তাদের বিদ্রোহ যদি শাহের ভূমি সংস্কারে তাদের এক্সপেন্সে করা কৃষকদের উপকারের বিরুদ্ধেই হতো, তাহলে তারা তাদের বিদ্রোহে কৃষকদের এমন জান দেয়া সমর্থন পেতেন না। সম্রাটের সর্বশেষ উল্লেখযোগ্য সংস্কারটি হলো প্রধান আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে ইরানের প্রতিষ্ঠা। তেলের টাকায় শিল্পায়নের সঙ্গে সঙ্গে এই কাজটি করা হচ্ছে। 20 বছর মেয়াদে ইরানকে একটি অনুল্লেখযোগ্য সামরিক শক্তি থেকে দেখতে দেখতে একটি প্রধান আঞ্চলিক সমর শক্তি হিসেবে দাঁড় করানো হয়েছে। এই সমর সজ্জার পেছনে যৌক্তিকতা, সোভিয়েত ইউনিয়নের ভয়। আজকাল সম্রাট আরো বলছেন, সামরিক শক্তি ছাড়া অর্থনৈতিক শক্তি হতে পারে না, আর তাই অর্থনৈতিক শক্তি হিসেবে ইরানকে প্রতিষ্ঠিত করবার স্বার্থেই সামরিক শক্তি দরকার। কেন? সম্ভবত ইরানের তেল বিক্রির সমুদ্র পথগুলো পাহারা দেওয়ার জন্য। কিন্তু এই সব তুচ্ছ ছুতো বলে মনে হয়। একটি প্রধান আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে দাঁড়াতে পারলেও ইরানের পক্ষে সোভিয়েত ইউনিয়নের কোনো আগ্রাসন রোখা সম্ভব নয়। এক পরাশক্তির হাত থেকে আত্মরক্ষার জন্য ইরানকে অন্য পরাশক্তির আশ্রয়ে থাকতে হবে। সম্রাটের সরকার এটাই বিশ্বাস করেছেন এবং সম্প্রতি সেরকম কথাই বলেছেন। আর তেল বিক্রির সমুদ্রপথ রক্ষা সে কার হাত থেকে, কার জন্য? এই তেলপথের আশেপাশে যেসব দেশ তা শক্তিতে অতি ক্ষুদ্র। তাছাড়া ইরানের সঙ্গে তাদের কোনো শত্রুতা হবার কথা নয়। আর বিপদ শুধু ইসরায়েল ও ইসরায়েলের দোসরদের তেল সরবরাহ করতে গেলে আর সম্রাটের মাথা ব্যথা এই ইসরায়েল ও ইসরায়েলের দোসরদের তেল সরবরাহ করা নিয়ে। এতকাল ধরে ইসরায়েলকে তেল দিয়ে বাঁচিয়ে রেখেছেন সম্রাটের সরকার, আর এর বিরুদ্ধে ক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো, এমনকি ইরানের জনগণও। এদের হাত থেকেই তেল বিক্রির পথগুলো রক্ষা করা দরকার। ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ ছাড়া ইরানের তেলের কি আর বাজার নেই? কেন থাকবে না? এই দুটো দেশকে তেল না বেচেও সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর মতো তেল ব্যবসায় নির্ভর অর্থনীতিও টিকে আছে। শুধু টিকেই নেই, ফলে ফুলে সমৃদ্ধ হয়ে আছে। তবে কেন এত গরজ? গরজের তিনটি প্রধান কারণ। 1, ইরানি অর্থনীতিতে ইহুদি সংখ্যালঘুর প্রাধান্য। 2, ইরানি সরকারি সন্ত্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক। এবং 3, বর্তমান অর্থনৈতিক অবস্থা ও সরকারি সন্ত্রাসের ওপর সম্রাটের সিংহাসনের নির্ভরশীলতা। যেই অর্থনীতি সম্রাট গড়ে তুলেছেন তাকে স্থির রাখতে না পারলে শাহ এর সাজানো সংসার তথা তার সমগ্র রাষ্ট্র ব্যবস্থা ধসে পড়বার আশঙ্কা আছে। এই ভয়ে শাহকে অর্থনৈতিক স্ট্যাটাসকোটি বজায় রাখতে হয়। আর এই স্ট্যাটাসকোর অবিচ্ছেদ্য অঙ্গ হলো অর্থনীতির উপর ইরানি ইহুদি সংখ্যালঘুর অতিরিক্ত নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের ভেতর দিয়ে ইরানি অর্থনীতি বাধা পড়ে থাকে ইসরায়েলের স্বার্থের সঙ্গে 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 বাধা পড়ে থাকেন শাহ। ও অন্যদিকে 1951 সালে বিপ্লবে দেশ ছাড়া হবার পর 1953 সনে সিআই এর সাহায্যে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হলে সম্রাটের নরবরে সিংহাসনটিকে শক্ত করে ধরে রাখবার জন্য তৈরি করা হয় সাওয়াক নামক অতি শক্তিশালী গোপন পুলিশ বাহিনী। সিআইএ ছাড়া ইসরায়েলের গোয়েন্দা বিভাগই এই প্রতিষ্ঠানের সম্ভবত প্রধানতম গুরু ও উপদেষ্টা। এইভাবে শুধু অর্থনীতি চিন্তার পরোক্ষ প্রভাবই নয়, রাজকীয় ক্ষমতা রক্ষার প্রধান উপায়। গোপন পুলিশটির প্রত্যক্ষ স্বার্থের বন্ধনেও শাহ ইসরায়েল ও তার দোসরদের সঙ্গে সহযোগিতায় বাধা পড়ে আছেন। নিজের সিংহাসন রক্ষার স্বার্থে পাশ্চাত্য ও পাশ্চাত্যের সন্তান ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যের তাবেদার লাঠিয়াল হিসেবে ইরানকে দাঁড় করাতে গিয়ে প্রচুর সম্পদ নষ্ট করে ইরানকে একটি পরাক্রমশালী সমর শক্তিতে পরিণত করেছেন শাহ। অন্যদিকে দেশের ভিতরে সকল বিরোধিতাকে পিষে মেরে ফেলবার জন্য এই এত বড় সামরিক যন্ত্রটিকে দাঁড় করানো হচ্ছে। কিন্তু এতে ইরানের জনগণের কি লাভ হচ্ছে? তেমন কিছুই না, বরং আত্মপ্রকাশের পথ খুঁজে না পেয়ে পুঞ্জীভূত হতে থাকে তাদের ক্ষোভের উপর ক্ষোভ, ক্রোধের উপর ক্রোধ। সংগঠিত সন্ত্রাসের ভারে চাপা পড়ে থেকে থেকে রূপান্তরিত হতে থাকে বিপ্লবের অঙ্কুরে। রণক্ষেত্রের অন্ধকার জ্বর ওঠে। সম্রাটের সংস্কার অনেক, তবে সব সংস্কারই আসলে এই 4টি সংস্কারের ছিটেফোঁটার অংশ। এই 4টি সংস্কারের আলোচনায় সম্রাটের সকল সংস্কারের মূল ধারাটি সম্পর্কে যথেষ্ট অন্তর্দৃষ্টি দিতে পারে। এবার এইসব সংস্কারের ফলে বিপ্লব উন্মুখ পরিস্থিতিকে বিপ্লবে পরিণত করেছে ইরানের যেই সংস্কৃতি বা ঐতিহ্য, তার আলোচনায় আসা যাক। আগেই
বলেছি, ইরানের সংস্কৃতি প্রধানত ইসলাম নির্ভর মূল্যবোধ প্রসূত। শিয়া ইসলামের প্রভাবে ইরান বিদ্রোহ, গোপন রাজনৈতিক সংগঠন ও আন্দোলনের ঐতিহ্যে সমৃদ্ধ। এছাড়া ইসলামের সাধারণ তত্ত্ব ইরানকে বিদ্রোহমুখী করে। এছাড়া ইরানে ধর্মের প্রভাব ব্যাপক ও ইরানের ধর্মযাজকরা সাধারণভাবে চিন্তাশীল ও শিক্ষিত। এর ফলে ইরানি ধর্মযাজকদের পড়াশোনা ও চিন্তা কেবলমাত্র মাসলা মাসাইল বা বিবি তালাকের ভেতর সীমাবদ্ধ নয়, বরং তারা ইসলামের রাজনৈতিক ও অর্থনৈতিক নির্দেশাবলী নিয়েও মাথা ঘামান। আর এইসব নির্দেশাবলীর অনেক কিছুই সম্রাটের নীতি ও ব্যবস্থার বিরুদ্ধে যায় বলে তারা এই নীতি ও ব্যবস্থার বিরুদ্ধেও সোচ্চার হয়ে ওঠেন। এই রকম একটি নির্দেশ হলো রাজতন্ত্র ইসলাম বিরোধী ও একে উৎখাত করতে হবে। অন্য একটি নির্দেশ হলো শাহ প্রতিষ্ঠিত পুঁজিবাদ ইসলাম বিরুদ্ধই, একে উৎখাত করতে হবে। আর এইসব উৎখাতের দায়িত্ব পালন করতে গিয়েই ধর্মযাজক বিপ্লবী হয়েছেন। জনগণের পুঞ্জীভূত যাতনা, পুঞ্জীভূত ক্ষোভের রূপ নিয়েছে, আর এই ক্ষোভের বারুদে আগুন দিয়েছেন ধর্মযাজকের রাষ্ট্রচিন্তা। এই আগুনে দাবানল হয়ে জ্বলে উঠেছে ইরানের গ্রামগঞ্জ, শহর বন্দর। রচনা ঢাকা, 25 জানুয়ারি 1979। প্রথম প্রকাশ সাপ্তাহিক বিচিত্রা, ঢাকা, 2রা ফেব্রুয়ারি 1979। পরের পর্বে আমরা জানব বিপ্লবী ইরানের আভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।